আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমি নাজমি সুলতানা সুমা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। আমাদের এই প্রথম পত্রের এই অধ্যায়ের মধ্যে আমাদের সবচেয়ে বেশি টপিকস আছে, অর্থাৎ এই অধ্যায় থেকে অনেকগুলো টপিকস যেগুলো আমাদের প্রতিনিয়ত বোর্ড পরীক্ষায় আসে। তো আজকে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো এই অধ্যায় থেকে কি কি টপিকস আছে এবং পরীক্ষায় কি কি টপিকস থেকে প্রশ্ন আসে। এখানে দেখো, প্রথমে আমি একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি। এখানে একটা টপিকস হচ্ছে উপযোগ। উপযোগ থেকে আমাদের এই বোর্ড পরীক্ষায় প্রতি বছরই কোয়েশ্চেন আছে। তো প্রথমে আছে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, উপযোগের সংজ্ঞা, তারপরে হচ্ছে ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধি, তারপরে আসতে পারে ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম, তারপরে হচ্ছে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক। তো এখানে যে কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। তারপরে আছে চাহিদা। চাহিদা থেকে অর্থাৎ চাহিদা সূচি থেকে আমরা 4 ধরনের কোয়েশ্চেন পাই। প্রথমে হচ্ছে সূচি থেকে রেখা অঙ্কন, তারপরে সূচি থেকে স্থিতিস্থাপকতার মান নির্ণয়, তারপরে চাহিদা সূচি থেকে সমীকরণ তৈরি, আবার চাহিদা সূচি থেকে সমীকরণ থেকে সূচি তৈরি, অর্থাৎ চাহিদা থেকে আমাদের 4টা ক্যাটাগরির কোয়েশ্চেন আসে। তারপরে আছে যোগান। যোগানটা আমাদের একটু লেস ইম্পর্টেন্ট, এখান থেকে হয়তো বা আসে যোগানের স্থিতিস্থাপকতার মান, যোগান রেখা অঙ্কন বা যোগানের ঢাল নির্ণয়। তারপরে আছে আমাদের বাজার ভারসাম্য। বাজার ভারসাম্যে আসে দাম ও পরিমাণ, ভারসাম্য দাম ও পরিমাণ বের করো, এবং যে কোনো একটা মান পরিবর্তনের ফলে বাজারের উপর কিরূপ প্রভাব পড়ে বা ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়ে। তো আমি প্রতিদিনই তোমাদেরকে কোনো একটা নতুন অধ্যায় শুরু করার আগে এই অধ্যায় থেকে যে কোয়েশ্চেনগুলো অর্থাৎ যে টপিকসগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা যেটা আমাদের সব সময় আসে, সেটা নিয়ে আমি আলোচনা করি। আজকেও আমি তোমাদেরকে চার্টের মাধ্যমে দেখিয়ে দিলাম যে এই অধ্যায় থেকে আমরা কি কি বোর্ড কোয়েশ্চেনের জন্য পড়তে পারি। এখন আমি যেটা শুরু করব যে আমি উপযোগ দিয়ে শুরু করব, অর্থাৎ উপযোগের টপিকস থেকে আমি তোমাদের পড়ানো শুরু করব। তো উপযোগ থেকে আমাদের প্রথমে কি আসে যে উপযোগ কাকে বলে। প্রথমে আসে আমাদের উপযোগ কাকে বলে। প্রথমে আছে আমাদের উপযোগ কাকে বলে। তো আমরা উপযোগের সংজ্ঞাটা বলবো যে কোনো দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। কোনো দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। আমরা আরেকটা সংজ্ঞা বলতে পারি যে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে সহায়তা করে। অর্থাৎ আমার কাছে একটি মার্কার আছে, এই মার্কার আমার কি অভাব পূরণ করে, এই মার্কার আমার লিখার অভাব পূরণ করে, অর্থাৎ এই মার্কারের কি গুণ আছে সেটা আমাকে লিখতে সহযোগিতা করে বা লিখার অভাব পূরণ করে। তাই আমরা বলবো সাধারণত কোনো দ্রব্যের দ্বারা, অর্থাৎ কোনো দ্রব্যের দ্বারা, এটা হচ্ছে একটি দ্রব্য, কোনো দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। বা আমরা যদি একটু অন্যভাবে বলি যে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে সহায়তা করে বা সাহায্য করে। তারপর আমার আছে এখানে মোট উপযোগ কাকে বলে, অর্থাৎ কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। আমি একটা মার্কার নিয়েছি, এই মার্কার দিয়ে একটা দাগ দেওয়ার পরেই কিন্তু আমার মার্কারটা শেষ হয়ে যাচ্ছে না। এটা দিয়ে হয়তোবা আমি একটা ক্লাস, 2টা ক্লাস, 3টা ক্লাস, 4টা ক্লাস নেওয়ার পরে আমার মার্কারটা শেষ হয়ে যাবে, সেটা আমি ফেলে দিব। এই সম্পূর্ণ মার্কার থেকে আমি যে উপযোগ পেয়েছি, অর্থাৎ সম্পূর্ণ মার্কার থেকে আমি লিখার পরে যতটুকু তৃপ্তি পেয়েছি বা উপযোগ পেয়েছি, সেটাই হচ্ছে মোট উপযোগ।
অর্থাৎ কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। উপযোগ যেহেতু একটি মনস্তান্ত্রিক বিষয়, অর্থাৎ আমি এটা থেকে কতটুকু পরিমাণ তৃপ্তি পেয়েছি সেটা আসলে সংখ্যায় প্রকাশ করা যায় না। তারপরও আমাদের ম্যাথ করার জন্য আনুমানিকভাবে আমরা ধরে নিই যে আমি একটা মার্কার থেকে কতটুকু পরিমাণ উপযোগ পেয়েছি। আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে সাপোজ মনে করো মার্কার হোক বা যে কোনো জিনিস হোক, আমরা কোনো নতুন জিনিসের প্রতি আমাদের আকর্ষণটা বেশি থাকে। সাপোজ ধরো যখন আমরা নতুন একটা ড্রেস পরে বাইরে বের হই, সেদিন আমার ভালো লাগা বেশি কাজ করে, অর্থাৎ আমি আজকে আমার নতুন ড্রেসটা পরে বাইরে বের হব। তারপরে আমরা যখন এই ড্রেসটা দ্বিতীয় দিন পরে, তা থেকে আমার একটু ভালো লাগাটা একটু কম কাজ করে, অর্থাৎ তৃপ্তিটা, স্যাটিসফ্যাকশনটা একটু কমে যায়। তারপরে যখন আমি তৃতীয় দিন সেটা পরবো, তখন আমার এটার প্রতি স্যাটিসফ্যাকশন বা তৃপ্তির পরিমাণ আরো কমে যাবে। এই যে একটা ড্রেস থেকে, আমি ড্রেসটা কেনার পর থেকে সেটা যতদিন আমি পরবো, এই ড্রেস থেকে সর্বমোট আমি যে তৃপ্তিটা পেয়েছি সেটাই হচ্ছে মোট উপযোগ। যেমন ধরো আমি প্রথম দিন ড্রেসটা পরার পরে তৃপ্তি পেয়েছি 5 একক সমান, দ্বিতীয় দিন আমি ড্রেসটা পরার পরে তৃপ্তি পেয়েছি 4 একক সমান, তৃতীয় দিন আমি ড্রেসটা পরার পরে তৃপ্তি বা উপযোগ পেয়েছি 3 একক সমান, চতুর্থ দিন এটা পরার পরে আমি উপযোগ পেয়েছি 2 একক সমান। অর্থাৎ এখানে আমার মোট উপযোগ, অর্থাৎ এই ড্রেস থেকে সর্বমোট উপযোগ হচ্ছে 5 4 9 12 14 একক, বা উপযোগের একককে বলা হয় ইউটিল। অর্থাৎ আমি একটা ড্রেস থেকে সর্বমোট উপযোগ পেয়েছি 14 ইউটিল বা 14 একক। এখন দেখো যে কোনো নতুন জিনিসের প্রতি আমাদের আকর্ষণটা একটু সবসময় বেশি থাকে। তো এখানে তারপরে আমাদের আছে প্রান্তিক উপযোগ। আমাদের অর্থনীতিতে যখন প্রান্তিক কথাটি আসবে, সাথে সাথে আমরা অতিরিক্ত কথাটিও চলে আসবে। অর্থাৎ প্রান্তিক মানে অতিরিক্ত কোনো কিছু, যেমন আমি যদি আমার স্টুডেন্টকে অতিরিক্ত যত্ন সহকারে পড়াই তাহলে তারা অতিরিক্ত ভালো রেজাল্ট করবে। আমি যদি তাদেরকে অতিরিক্ত ভালোবাসি তারা আমাকে অতিরিক্ত সম্মান করবে। অর্থাৎ আমি অতিরিক্ত তার জন্য যেটাই করব সে বিনিময়ে সেটা আমি পাবো। তো এখন দেখো এখানে প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলে প্রান্তিক উপযোগ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রথম দিন আমি একটা ড্রেস পরার পরে 5 একক সমান উপযোগ পেয়েছি। সাপোজ আমি মনে করি প্রথম দিন ড্রেসটা পরার পরে যদি আমি দ্বিতীয় দিন ড্রেসটা আমি এই প্রথম দিনই হয়তো আমি হারাই ফেললাম বা এটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমি দ্বিতীয় দিন ড্রেসটা পরতে পারছি না। বা আমি ছাদে শুকাতে দিয়েছি, ছাদ থেকে সেটা উড়ে গেল, তো তাহলে কিন্তু আমি দ্বিতীয় দিন আর ড্রেসটা পরতে পারছি না। আর দ্বিতীয় দিন যদি আমি ড্রেসটা পরতে না পারি তাহলে কিন্তু আমি 4 একক সমান উপযোগ পাচ্ছি না। আবার তৃতীয় দিন পড়তে পারার কারণে কিন্তু আবার 3 একক সমান উপযোগ পেয়েছি। অর্থাৎ কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। আমি আমার ড্রেসটা পরের দিন অতিরিক্ত পরেছি বিদায় সেটা থেকে আমি উপযোগ পেয়েছি। যদি আমি প্রথম দিন পরার পরে এটা আমি ফেলে দিতাম বা এটা নষ্ট হয়ে যেত তাহলে আমি পরের দিন পড়তে পারতাম না এবং সেখান থেকে আমি অতিরিক্ত উপযোগও পেতাম না। এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। আমরা সংজ্ঞাটা আবার অন্যভাবেও বলতে পারি যে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। এখানে দেখো প্রতিদিন একদিন করে আমি পড়ার পরে কিন্তু আমার মোট উপযোগের কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যেমন দ্বিতীয় দিনে যদি আমি চিন্তা করি তাহলে আমার প্রথম 5 একক আর 4 একক মিলে হচ্ছে 9 একক উপযোগ। এরপরে যদি আমি আরেকদিন পড়ি তাহলে আমার মোট উপযোগ হচ্ছে 12 একক। তারপরে যদি আমি আরেকদিন পড়ি তাহলে আমার মোট উপযোগ হচ্ছে 2 একক। অর্থাৎ কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। আমি যতই দ্রব্যটি ভোগ করছি ততই আমার মোট উপযোগের পরিবর্তন হচ্ছে। এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন আমরা দেখব আমরা কিভাবে প্রান্তিক উপযোগের মান থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করি, বা আমরা মোট উপযোগের সূচি দেয়া থাকলে কিভাবে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করব। আমি তোমাদের বলেছিলাম যে আমরা
শুধুমাত্র একটা চিত্র অঙ্কন করব এবং সেটার মাধ্যমেই আমরা সব চিত্র কিভাবে আমাদের অঙ্কন করতে হয় এবং সেটার বর্ণনা কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে আমি একটা সূচি তৈরি করব, সেটা থেকে আমি মোট উপযোগ রেখা অঙ্কন করব, প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব, ভুগের একক, তারপরে আমি দিয়েছি এখানে মোট উপযোগ, ভুগের একক মোট উপযোগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন দেখো এখানে মোট উপযোগ আছে 5, 9, 12, 14 ইউটিল বা একক, যেটাই থাকবে প্রশ্নে যেভাবেই থাকবে। তো এখানে যদি আমাকে প্রশ্নে বলে মোট উপযোগ রেখা অঙ্কন করো, তাহলে আমরা রেখাটা কিভাবে অঙ্কন করব। এখানে যেহেতু মান দেয়া আছে, আমার উপযোগ রেখা অঙ্কন করাটা খুবই সহজ। অর্থাৎ আমি বলেছিলাম যা অঙ্কন করতে বলে আমাদের অর্থনীতির এইচএসসিতে ফার্স্ট পেপারে যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্ব অক্ষে হয়। সেই সুবাদে আমি লম্বকে বসাবো মোট উপযোগ এবং ভূমি অক্ষে হচ্ছে ভুগের একক। এখন দেখো আমরা কি ডিসাইড করি, দুইটা অক্ষে কি মান আছে এবং সেটা সর্বোচ্চ মান কত, সেটা অনুযায়ী আমরা চিত্রের গ্যাপটা নেই। ভুগের একক 4 একক সমান 4 পর্যন্ত আছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তারপরে মোট উপযোগ আছে 14 ইউটিল পর্যন্ত বা 14 একক পর্যন্ত। সেখানে আমরা 2 করেও গ্যাপ নিতে পারি, 4 করেও নিতে পারি, 5 করেও নিতে পারি। প্রত্যেকের সুবিধা মতো গ্যাপটা নিতে পারবে। আমি এখানে 2 করে নিয়েছি, 2, 4, 6, 8, 10, 12, 14। আচ্ছা, এখানে আমার মান লাগবে 14, 12, 9, 5। আচ্ছা, 4 আর 6 এর মাঝামাঝি হচ্ছে 5, আর 8 আর 10 এর মাঝামাঝি হচ্ছে 9। তো এখন দেখো প্রথম একক দ্রব্যভোগের ফলে আমার মোট উপযোগ কত, 5 ইউটিল। প্রথম একক দ্রব্যভোগের ফলে আমার মোট উপযোগ 5 ইউটিল। সাথে সাথে আমি বিন্দুটা দিয়ে দিব, মানে বিন্দুর নামটা আমি সাথে সাথে দিয়ে দিব, তাহলে আমার চিত্রটা মেলাতে সুবিধা হবে। দ্বিতীয় একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ হচ্ছে 9 ইউটিল। এখানেও আমরা সাথে সাথে মানটা দিয়ে দিব। তারপরে হচ্ছে তৃতীয় একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ হচ্ছে 12 ইউটিল। এখানে আমরা বসাই দিব সি। তারপরে চতুর্থ একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ হচ্ছে 14 ইউটিল, এটা হচ্ছে ডি। এখন এই এ বি সি ডি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি মোট টোটাল ইউটিলিটি, অর্থাৎ মোট উপযোগ রেখা। এখন দেখো এখানে আমরা আগের যে উৎপাদন সম্ভাবনা রেখার যে চিত্রটা অঙ্কন করেছিলাম, আমি সেটাতেও বলেছিলাম যে প্রথমে ভূমি অক্ষে লম্ব অক্ষে কি বসবে সেটা আমরা ডিসাইড করব। তারপরে ভূমি অক্ষে কত করে মান আছে, সর্বোচ্চ মান কত আছে, তাইলে আমি গ্যাপটা কেমন করে নিব, এবং লম্ব অক্ষে সর্বোচ্চ মান কত আছে এবং গ্যাপটা কেমন করে নিব সেটা আমি ডিসাইড করব। এখানে আমি ঠিক একই কাজ করেছি। এখানে 5, 9, 12, 14 এরকম সংখ্যা না থেকে সংখ্যাটা যদি আরো বেশি থাকতো তাহলে আমি 2 করে গ্যাপ না নিয়ে আমি আরো বেশিভাবেই নিতাম। এরপরে দেখো এখানে আমি কি করেছি, এ বি সি এবং ডি বিন্দু যোগ করেছি। আমরা একটা বিষয় লক্ষ্য করব, এই যে রেখাটা আমি টান দিলাম এটা কিন্তু আমি কোনো অক্ষের সাথে মিলাচ্ছি না। অনেকে আমরা যে ভুলটা করি, এটা আমরা এখান থেকেই শুরু করি, তাহলে আমার কি হলো, এইখান থেকে শুরু করা মানে প্রথম মানটা দুইটাই 0। আদৌ কি আমার কোয়েশ্চেনে 0 আছে? না, তাইলে আমরা এখান থেকে শুরু করতে পারবো না। আবার অনেকে কি করে লম্ব অক্ষ থেকে শুরু করে, লম্ব অক্ষ থেকে শুরু করা মানে ভূমি অক্ষের মানটা প্রথম মানটা 0। আবার কেউ ভূমি অক্ষ থেকে শুরু করে, তার মানে কি লম্ব অক্ষের মানটা 0। অর্থাৎ আমি এটাকে কোনো অক্ষের সাথে এই যে রেখাটাকে আমি কোনো অক্ষের সাথে মিলাতে পারবো না, এটা আমি মাঝামাঝি অবস্থায় দিব। কারণ এই রেখা মিলানোর সাথে কিন্তু অনেক কিছু চলে আসে। তো এখানে আমার এক্সামিনার যদি চায় যে আমাকে এখানে চিত্রটা কেটে দিতে, তাহলে কিন্তু সেটা পারবে। তো এখন দেখো আমরা বর্ণনা কিভাবে করব, আমরা আগে যেভাবে বর্ণনা করেছিলাম ঠিক একইভাবে আমরা বর্ণনা করব যে উপরের চিত্রে ভূমি অক্ষে
ভুগের একক আমরা ওএক্স ভূমি অক্ষ বলবো যদি আমরা একটু স্ট্যান্ডার্ড ভাবে বলতে চাই। উপরের চিত্রে আমি দেখো আমি কিন্তু সূচিটা আমার পাশাপাশি, আমি এটা কি বলবো, পাশের চিত্রে আমি সূচির নিচে কিন্তু চিত্র অঙ্কন করি নাই, পাশের চিত্রে, সরি, আমি যদি বর্ণনাটা নিচে না লিখে পাশে লিখতে চাই তাহলে লিখবো আমরা পাশের চিত্রে, আর বর্ণনাটা যদি আমি নিচে লিখতে চাই তাহলে লিখবো উপরের চিত্রে। তো এখন দেখো উপরের চিত্রে ভূমি অকে ভুগের একক এবং লম্ব অকে মোট উপযোগ দেখানো হয়েছে। প্রথম একক দ্রব্য ভুগের ফলে মোট উপযোগ 5 ইউটিল যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। অনুরূপভাবে আমি সংজ্ঞা আমার বর্ণনাটা বেশি বড় না করার জন্য আমি কি বলবো, যেহেতু 3 মার্কসের কোয়েশ্চেন, অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ যথাক্রমে 9, 12 ও 14 ইউটিল হয়। অর্থাৎ আমি এখানে কমাই দিলাম, সংক্ষেপে আমি একটু ছোট করে দিলাম আমার বর্ণনাটা। এখানে কেন যথাক্রমে বলছি, যে অনুরূপভাবে ভোগের একক দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ একক ভোগের ফলে মোট উপযোগ যথাক্রমে কেন বললাম, এখানে সংখ্যা 3টা আছে, 9, 12, 14 হয়, যা বি, সি ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ, বি, সি ও ডি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত মোট উপযোগ রেখা। অর্থাৎ আমি এভাবেই মোট উপযোগ রেখাটা সূচি থেকে অঙ্কন করব। আজকে এই পর্যন্তই, অর্থাৎ আমরা শিখলাম এখানে উপযোগ কাকে বলে, মোট উপযোগের সংজ্ঞা, প্রান্তিক উপযোগের সংজ্ঞা এবং মোট উপযোগ রেখা অঙ্কন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই সূচি থেকে কিভাবে আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব সেটা আমরা জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।